আচ্ছা, আমরা তাহলে পড়ছিলাম ভিটামিনস এবং কোএনজাইমস পড়ছিলাম। ভিটামিন কোএনজাইম তার কনসেপ্ট পড়েছি, কি কি বায়োলজিক্যাল রিয়াকশানে কিভাবে মেকানিজমে অংশগ্রহণ করে, কয়েকটা ভিটামিন ডিরাইভড কোএনজাইমের এক্সাম্পল আমরা দেখিয়েছি। গতদিন আমরা মেনলি পড়িয়েছি নিয়াসিন বা ভিটামিন B3 ডিরাইভড, যেটা হচ্ছে আমাদের NAD+ বা NADPH কিভাবে কার্বনিল গ্রুপের রেডক্স রিঅ্যাকশন কন্ট্রোল করে আমরা পড়েছি। আমরা তারপরে পড়েছি ভিটামিন B12, মানে সেখানে কোবাল্ট +3 মেটাল আয়ন থাকে, সেই সম্বন্ধে পড়েছি। আমরা তারপরে পড়েছি ভিটামিন B2 পড়েছি, রাইবোফ্লাভিন, FAD, ফ্ল্যাভিন, অ্যাডিনাইন ডাইনিউক্লিওটাইড, সেটা কিভাবে কোনো জায়গা থেকে ডিহাইড্রোজিনেশন করে অক্সিডেশন রিঅ্যাকশনে টেক পার্ট করে, সেই সম্বন্ধে আমরা পড়েছি। আজকে আমরা নেক্সট কয়েকটা আরো ভিটামিনের কথা পড়ব এবং সেই ভিটামিন ডিরাইভ কোএনজাইম কি বায়োলজিক্যাল ফাংশন করে সেটা আমরা আজকে পড়ব। প্রথমেই আমরা পড়ব ভিটামিন B1। ভিটামিন B1 যার নাম হচ্ছে থায়ামিন। তাহলে প্রথমেই আসি আমরা যে থায়ামিনের কি স্ট্রাকচার। না, থায়ামিনের স্ট্রাকচার হচ্ছে এই রকমই একটা হেটারোসাইকেল বেস থাকে, এই মিথাইল, এখানে NH2, এই CH2, এখান থেকে একটা 5 মেম্বার লিংকেজ, এইটা হচ্ছে আমাদের থায়ামিন। এইখানে একটা হাইড্রোজেন, এইখানে এই CH2OH। সো দিস মলিকুল, এটা প্লাস, এইটা হচ্ছে প্লাস চার্জ, এইটা হচ্ছে থায়ামিন বা এটাই হচ্ছে ভিটামিন B1। তো এই মলিকুলটা যখন কোএনজাইম হিসাবে ফাংশন করে, ইট ইজ বেসিক্যালি কনভার্টেড টু আরো দুটো ফসফোরাইলেশন হয়ে যায়। মানে থায়ামিন হচ্ছে ভিটামিনটার নাম, এটা যখন কোএনজাইম হিসাবে কাজ করে তখন এর নাম হয় TPP, মানে থায়ামিন পাইরোফসফেট। কি হয়, এই জায়গাটাতে দুবার ফসফোরাইলেশন হয়ে যায়, O P ডবল বন্ড O মাইনাস, O P ডবল বন্ড O মাইনাস, এই O মাইনাস। সো দিস ইজ দ্য কোএনজাইম, এটারই নাম হচ্ছে TPP। এ ডিফারেন্ট এনজাইমের সঙ্গে ইন অ্যাসোসিয়েশন করে ডিফারেন্ট কাজ করতে পারে। সেইটা কি কাজ? না, মেন যে কাজটা করে সেইটা হচ্ছে অ্যাসাইল গ্রুপ ট্রান্সফার। অ্যাসাইল গ্রুপ ট্রান্সফার ভায়া ডিকার্বক্সিলেশন। অ্যাসাইল গ্রুপ ট্রান্সফার করে থ্রু ডিকার্বক্সিলেশনের দ্বারা। ধর, যেমন আমরা প্রথমেই যদি এই এক্সাম্পলটা নেই, CH3CO মাইনাস, এটা কি না পাইরুভেট প্লাস অ্যাসিড প্রোটন, এনজাইমটার কি নাম না পাইরুভেট ডিকার্বক্সিলেজ in presence of coenzyme TPP, থায়ামিন পাইরোফসফেট। কি হয়, এইটাই আমার অ্যাসাইল গ্রুপ। This is transferred to proton, তাহলে কি হবে CH3COH, এইটা হয়ে গেল অ্যাসিটালডিহাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড গ্যাস বেরিয়ে গেল। তাহলে দেখ, আমরা এই রিঅ্যাকশনটাকেই দুরকম ভাবে বলতে পারি। আমরা একাধারে যেমন এটাকে একটা ডিকার্বক্সিলেশন বলতে পারি, আবার অন্যভাবে আমরা বলতে পারি যেন অ্যাজিড পাইরুভেট গ্রুপটা ট্রান্সফার হচ্ছে টু প্রোটনের উপরে পাইরুভেট গ্রুপটা ট্রান্সফার হচ্ছে। তাহলে দুটো ভাবে
এইভাবে এই রিয়াকশনটাকে এইভাবে বলা যায়। আচ্ছা, যেমন ধর যদি আমরা আরো একটা এক্সাম্পল নিই এরকম করে CH3CO COO মাইনাস, এটা একটা পাইরুভেট, প্লাস CH3CH2 C ডবল বন্ড O C ডবল বন্ড O মাইনাস CH3CH2 CO C ডবল বন্ড O মাইনাস। তাহলে এটা পাইরুভেট, এইটা হচ্ছে আলফা কিটো বিউটারেট, বিউটাইরেট। 1 2 3 4 কার্বন অ্যাসিডকে বলা হবে বিউটাইরিক অ্যাসিড, তার আলফা পজিশনে CO, সো ইট ইজ আলফা কিটো বিউটাইরেট। এই রিঅ্যাকশনে কি হবে, এই অ্যাসাইল গ্রুপটা এই কার্বনিলের উপরে ট্রান্সফার হবে, ফলে যে প্রোডাক্টটা তৈরি হবে সেইটা হচ্ছে গিয়ে এরকমই, এই CH3 এই CO এইটা OH, এই CH2 CH3 COO মাইনাস, মানে এই গ্রুপটাই ট্রান্সফার হয়েছে, যেন এখানে অ্যাটাক করলো এটা OH হয়ে গেল। তাহলে এটাও একটা অ্যাসাইল গ্রুপ ট্রান্সফার, আর এই CO-টা CO2 গ্যাস হিসাবে বেরিয়ে গেল, ডিকার্বক্সিলেশন। এখানে যে মানে অ্যাসিটোল্যাকটেট সিনথেজ, তার কি কারণ না এই মলিকুলটার নাম হবে ল্যাকটিক অ্যাসিড, তার আলফা পজিশনে অ্যাসিটেট, ফলে এর নাম হচ্ছে অ্যাসিটেট অ্যাসিটোল্যাকটেট সিনথেজ, অ্যাসিটোল্যাকটেট সিনথেজ। এই রিঅ্যাকশনটার নাম ইন প্রেজেন্স অফ টিপিপি। তাহলে আমরা বোঝাতে পারলাম যে ভিটামিন B1 কি করতে পারে। ভিটামিন B1 বেসিক্যালি তাহলে কি কাজ করে না, বায়োলজিক্যাল সিস্টেমে অ্যাসিটাইল গ্রুপকে ট্রান্সফার করে। অ্যাসিটাইল গ্রুপটার মেন কি সোর্স না পাইরুভেট, পাইরুভেটের অ্যাসিটাইলটাকে ট্রান্সফার করে এবং পাইরুভেট থেকে ডিকার্বক্সিলেশনও হয়ে যায়। যদি এই রিঅ্যাকশনের ছোট্ট করে আমরা একটু যদি মেকানিজমটাকে বোঝার চেষ্টা করি যে কিভাবে এই রিঅ্যাকশনটা প্রসিড করে, তাহলে দেখ মেকানিজমটা খুব সিম্পল ওয়েতে আমরা এটাকে এক্সপ্লেন করতে পারি। যে এপাশের রিংটা মানে এপাশের যে ওই হেটারোসাইকেল রিং, ও ডাইরেক্ট রিঅ্যাকশনে অংশগ্রহণ করে না। যে থায়ামিন যে রিংয়ে সালফার নাইট্রোজেন দুটোই আছে, ও অ্যাকচুয়ালি রিঅ্যাকশনে টেক প্লেস করে, ওই অ্যাকচুয়ালি রিঅ্যাকশনটাকে করায়। সেই রিঅ্যাকশনের তাহলে মেকানিজমটা কিরকমই হবে না এইরকমই, যে দেখ আমরা যদি ইন শর্ট এরকম করে লিখি ভিটামিন B1টাকে, এটাকে লিখলাম R1, মানে এটা CH2CH2O PP, মানে এখানে কি আছে পাইরোফসফেট লিংকেজ আছে, এই আর এনটা হয়ে গেল প্লাস এই CH। তাহলে এইটাই হচ্ছে কি আমার ভিটামিন B1 বা এটা হচ্ছে TPP। এবারে কি হয় না একটু হাই পিকে অ্যাবাভ 12.5, পিকে অ্যাবাভ 12.5 বায়োলজিক্যাল সিস্টেমের কোনো একটা বেস কি করে অ্যামিন এই এইচটাকে খেয়ে নেয়। খেয়ে নিলে কি হবে, এই মলিকুলটা নিউট্রাল মলিকুলে কনভার্ট হবে, এটা R1 এটা R প্লাস এই C মাইনাস। তাহলে এরকম করে একটা নিউট্রাল স্ট্রাকচারে মানে কনভার্ট হলো। এবারে কি করবে, এই যে আমার পাইরুভেট আছে এই মাইনাসটা এখানে অ্যাটাক করলো, খুলে গিয়ে ওই প্রোটনটাকে খেয়ে নিল, যে বেস যে প্রোটনটাকে খেয়েছিল ওটাকে অ্যাটাক করলো, এটা খুলে গিয়ে এই প্রোটনটাকে খেয়ে নিল। তাহলে কি হবে এখন, C ডবল বন্ডেড N S R1 R N প্লাস এই CH3, এটা হবে OH C ডবল বন্ড।
তাহলে প্রথমে অ্যাটাক করলে এইটা হলো, এরপরেই কি হবে, অ্যাকচুয়ালি এই অ্যাটাক করলো, এই গেল এই, তার মানে নাইট্রোজেনের প্লাস চার্জটা স্টেবিলাইজ হওয়ার জন্যই বোধহয় ডিকার্বক্সিলেশনটা হয়। তার মানে এই সি এস এন এই R1 এই আর এই সি ডবল বন্ড সি CH3OH প্লাস কে বেরিয়ে গেল, CO2 গ্যাস বেরিয়ে গেল। তাহলে এবারে কি হবে, এইবারে নেক্সট স্টেপে এই লোন পেয়ারটা অ্যাটাক করলো, এই বন্ডটা খুলে গিয়ে প্রোটন নিয়ে নিল। ওই প্রোটনটা আসবে কোত্থেকে না, বায়োলজিক্যাল সিস্টেমের BH কোন একটা বেস কোন প্রোটনকে খেয়ে রেখেছিল, সেখান থেকে ওটা গেল এইচটাকে নিয়ে নিল। তাহলে আবার কি হবে, সি ডবল বন্ডেড N S এই R1 এই R এই প্লাস এই সি সরি এই সি, এখান থেকে CH3H এই OH, লাস্ট স্টেপে এটা এই অ্যাটাক করলো, এই খুলে গেল। তাহলে CNS এই R1 R এই প্লাস এই মাইনাস প্লাস CH3 সি ডবল বন্ড OH, এই আমার অ্যাসিটালডিহাইড পাওয়া গেল। সো দিস ইজ ভেরি কমন মেকানিজম, ছোট্ট একটা মেকানিজম যে কিভাবে ভিটামিন B1 অ্যাসাইল গ্রুপ ট্রান্সফার করে থ্রু ডিকার্বক্সিলেশন। বেশ, তো এইখানে একটা গল্প, একটু ছোট্ট একটা ইনসিডেন্ট একটা বলে রাখা ভালো, যে অ্যালকোহল কনজাম্পশনের পরে সামটাইমস বা বেশ কিছু লোকের বেশ কিছুক্ষণ হ্যাংওভার থাকে, মানে মাথাটা ধরে ধরে থাকে, যে মানে যেটাকে বলা হয় হ্যাংওভার, মানে মাথা তুলতে পারে না, মাথার যন্ত্রণা হয় পরের দিন সকালে, আগের দিন রাত্রে প্রচুর পরিমাণে অ্যালকোহল কনজাম্পশন করলো, নেক্সট ডে মর্নিং মাথা তুলতে পারছে না, ইট ইজ কল্ড হ্যাংওভার। এই হ্যাংওভারকে কাটানোর জন্য সামটাইমস ভিটামিন B1 ট্রিটমেন্ট খুব ইম্পর্টেন্ট। তার কি কারণ, তার কারণটা হচ্ছে অ্যালকোহল কনজাম্পশনে CH3CH2OH বডির মধ্যে প্রচুর পরিমাণে অ্যাসিটালডিহাইড তৈরি করে, প্রচুর পরিমাণে অ্যাসিটালডিহাইড তৈরি করে। এই অ্যাসিটালডিহাইড মাথাটাকে ধরিয়ে রাখা, বা ইট ইজ কল্ড দ্য হ্যাংওভার। এই অ্যাসিটালডিহাইডটাকে ডেস্ট্রয় করার জন্য আমরা যদি রিভার্স মেকানিজমটা দেখি, তাহলে ভিটামিন B1 কি করেছিল, পাইরুভেট থেকে অ্যাসিটালডিহাইড তৈরি করেছিল। ভিটামিন B1 এক্সেস যদি বাইরে থেকে দেওয়া হয়, ও অ্যাসিটালডিহাইডকে কনভার্ট করে দেবে পাইরুভেটে। It will convert acetaldehyde to pyruvate just in the reverse mechanism, because the whole reaction is reversible. So তাহলে বডিতে অ্যাসিটালডিহাইডের কনসেন্ট্রেশনটা কমে যাবে এবং হ্যাংওভারটা কেটে যাবে। That does not mean that a huge amount অ্যালকোহল কনজাম্পশন করলো, ভিটামিন B1 নিয়ে নিল, তার মানে হ্যাংওভার কেটে যাবে, তা কিন্তু নয়। এভরি রিয়াকশন মাস্ট বি ইন দেয়ার ওন লিমিট, তার একটা লিমিটেশন আছে, যে কতটা গিয়ে তোর হ্যাংওভার কাটাতে পারবে। তাহলে এইটা গেল গিয়ে মোটামুটি ভিটামিন B1 সম্পর্কিত একটা ছোটখাটো আইডিয়া আমরা দেওয়ার চেষ্টা করলাম। আচ্ছা, এইবারে তাহলে আমরা ভিটামিন বি দিয়ে মানে কি কি পড়লাম, ভিটামিন B1 পড়লাম, B2 পড়লাম, B3 পড়লাম, B6 পড়লাম, B12 পড়লাম, আর কিছু আমরা দেখবো না। B1 B2 B3 B6 B12 এই পাঁচটা ভিটামিন বি সম্বন্ধে আমরা পড়লাম। এরপরে আমরা আসবো ভিটামিন
এইচ, একে বলা হয় বায়োটিন, ভিটামিন BH বা হচ্ছে বায়োটিন। আচ্ছা, প্রথম কথা হচ্ছে এই সম্বন্ধে যে সবথেকে বড় ইম্পর্টেন্ট ইনফরমেশনটা চাই, ভিটামিন BH কিন্তু ফুড সাপ্লিমেন্ট থেকে পাওয়া যায় না। আমরা এতক্ষণ কি বলেছিলাম? ভিটামিনের সোর্স হচ্ছে ফুড সাপ্লিমেন্ট, মানে আমরা যে ডেলি যা যাবতীয় খাবার দাবার খাই ওখান থেকেই আমরা ভিটামিন পাই, কিন্তু ভিটামিন H ফুড সাপ্লিমেন্ট থেকে পাওয়া যায় না। কোত্থেকে পাওয়া যায় না? আমাদের ইন্টেস্টাইনে বেশ কিছু সাহায্যকারী ব্যাকটেরিয়া বসবাস করে। আমাদের ইন্টেস্টাইনে কিছু ভালো ব্যাকটেরিয়া বসবাস করে, যেই ব্যাকটেরিয়াগুলোই কিন্তু ভিটামিন H সিনথেসিস করে, সেখান থেকেই আমরা ভিটামিন H পাই। সেই জন্য দেখবি পেটের প্রবলেম হলে অ্যান্টিবায়োটিক যখন খাই ওর সঙ্গে আমরা কিছু প্রো ব্যাকটেরিয়া ট্যাবলেটও ডাক্তাররা খেতে দেয় বা দই খেতে বলে, মানে বিভিন্ন ধরনের উপকারী ব্যাকটেরিয়া যে আমরা যেগুলো আমাদের ইন্টেস্টাইনে থাকা প্রয়োজন সেগুলো ডিস্ট্রয় হয়ে গেলে কিন্তু বিপদ আছে। সেই এটা একটা সহাবস্থান টাইপের। তাহলে ইন্টেস্টাইনে যে ভালো ব্যাকটেরিয়া আছে দে সিনথেসাইজ ভিটামিন H, যেটা থেকে আমরা ভিটামিন H এর সোর্স। আচ্ছা, তাহলে এই রিঅ্যাকশনের কি কাজ না, বায়োটিন যে কোএনজাইমে কনভার্ট হবে, মানে বায়োটিনটা হচ্ছে ভিটামিন, এর কিছু ট্রান্সফরমেশন হয়ে কোএনজাইমে কনভার্ট হবে, হয়ে গিয়ে কি করে না কার্বক্সিলেশন করে। ইট আন্ডারগোজ কার্বক্সিলেশন। ডিকার্বক্সিলেশন উল্টোটা, কার্বক্সিলেশন অ্যাট আলফা কার্বন। আলফা কার্বনে কি করে না কার্বক্সিলেশন করে, মানে কার্বনিল গ্রুপের আলফা কার্বন, কার্বনিল গ্রুপের আলফা কার্বনে কি করে না কার্বক্সিলেশন করে। দেখি আমরা আগে দেখি যে বায়োটিনের স্ট্রাকচারটা দেখি। বায়োটিনের স্ট্রাকচারটা বেশ ইন্টারেস্টিং। এরকম একটা 5 মেম্বার রিং, NH C ডবল বন্ড, এরকম একটা গ্রুপ। এরপরে 1 2 1 2 3 4 1 2 3 4, তারপরে C ডবল বন্ড OH, এরকম কার্বক্সিলিক অ্যাসিড। 4 কার্বন 1 2 3 4, তারপরে কার্বক্সিলিক অ্যাসিড। এই মলিকিউলটাই হচ্ছে বায়োটিন বা ভিটামিন H। আচ্ছা, রিঅ্যাকশন দেখি ওই একই রকমের জিনিস, পাইরুভেট C ডবল বন্ড O মাইনাস, তাহলে এর নাম কি হলো পাইরুভেট, প্লাস কি HCO3 মাইনাস বাইকার্বনেট, প্লাস কি না ATP সোর্স অফ ফসফেট, কি হয় কম্পাউন্ড না C ডবল বন্ড O মাইনাস। এই পাইরুভেটের আলফা পজিশনে আবার একটা CO2 ঢুকে গেল, পাইরুভেটের আলফা পজিশনে আবার একটা CO2 ঢুকে গেল, আর ATP ইজ কনভার্টেড টু ADP ইজ কনভার্টেড টু ADP। এইখান থেকে CO2, এইখান থেকে CO2টা এইখানটাতে ঢুকে গেল। কি হবে এনজাইমটার নাম পাইরুভেট কার্বক্সিলেজ, পাইরুভেট কার্বক্সিলেজ in presence of magnesium plus 2 and biotin coenzyme, in presence of pyruvate carboxylase and magnesium plus 2 and কি না biotin coenzyme। তাহলে আমরা কি দেখতে পেলাম না আলফা পজিশনে কি হলো কার্বক্সিলেশন হলো। আরো একটা एग्जांपल দেখ, সবথেকে যেটা খুব কাজে লাগে, মনে কর অ্যাসিটাইল কোয়ে কার্বনিক অ্যাসিড থেকে
HCO3 মাইনাস প্লাস এটিপি কিসে কিসে কনভার্ট হবে? এই COSCOA এই পজিশনে একটা CO2 মাইনাস ঢুকলো। এই মলিকুলটা কে? আচ্ছা, উপরের এই এই মলিকুলটা নিশ্চয়ই বুঝতে পারছিস, এর নাম হচ্ছে অক্সালো অ্যাসিটেট। এইটা হচ্ছে অক্সালো, তার পাশে এইটা হচ্ছে অ্যাসিটেট। তাহলে এইটার কি নাম হবে? এটার নাম হবে ম্যালোনাইল কোয়ে। এটা হচ্ছে ম্যালোনিক অ্যাসিড, ম্যালোনাইল কোয়ে, ম্যালোনাইল কোয়ে। তাহলে এনজাইমটার নাম কি হবে? অ্যাসিটাইল কোয়ে কার্বক্সিলেজ, অ্যাসিটাইল কোয়ে কার্বক্সিলেজ in presence of magnesium plus 2 and biotin enzyme। এইভাবে কি হয় না, আলফা পজিশনে কার্বক্সিলেশন হয়, আলফা পজিশনে কার্বক্সিলেশন হয়। বেশ, এটা নিয়ে আর আমরা বেশি কিছু কথাবার্তা বাড়াবো না, আমরা এইটাকে এখানেই শেষ করে দিলাম। তাহলে মোটামুটি ভিটামিন এইচ কি করে না, বায়োলজিক্যাল সিস্টেমে আলফা পজিশনে কার্বক্সিলেশন করে। সেটা পাইরুভেটের হতে পারে বা অ্যাসিটাইল কোয়ের হতে পারে। এবং কার্বক্সিলেশনের কি সোর্স না, আমাদের সিস্টেমে যে কার্বনিক অ্যাসিড আছে আমরা যেটা ক্রেবস সাইকেলে তৈরি হয় সেখান থেকে নিয়ে নেই। বেশ, এরপরে আমরা যেটা মেন পড়বো সেটা হচ্ছে ভিটামিন কে। ভিটামিন কে, ভিটামিন কে পড়ব। আচ্ছা, কি করে? মেন হচ্ছে কার্বক্সিলেশন, কার্বক্সিলেশন অফ গ্লুটামেট, কার্বক্সিলেশন অফ গ্লুটামেট, গ্লুটামেটের কার্বক্সিলেশন করা ভিটামিন কে। প্রথমেই বলি অত্যন্ত একটা ইম্পর্টেন্ট ভিটামিন, মেনলি কোথায় লাগে না, ডিউরিং ব্লাড কোয়াগুলেশন। ব্লাড কোয়াগুলেশন মানে রক্ত তঞ্চন, কোনো জায়গাতে কেটে গেলে ব্লাড ক্লট করাতে ভিটামিন কে লাগে। বা এই মানে যে মেকানিজমে ব্লাড ক্লট করে তার একটা ইম্পর্টেন্ট ইনগ্রেডিয়েন্ট হচ্ছে ভিটামিন কে। আচ্ছা, আমরা কি জানি? ক্লাস 9-10-এ পড়ে এসেছি। মোটামুটি ভাবে যদি আমাদের জ্ঞানটা থাকে, ডিউরিং ব্লাড ক্লটিং প্রথম দিন একটা প্রোটিন, ইট ইজ কনভার্টেড টু থ্রম্বিন, থ্রম্বিন প্রোটিনে কনভার্ট হয়ে যায়। প্রথম দিন ইজ কনভার্টেড টু থ্রম্বিন, এবং থ্রম্বিন প্রোটিনটাই নাকি জাল ফেলে দেয়, মানে এ নাকি জালের মতো নেট তৈরি করে। কোথায়? যে জায়গাটাতে কেটে যায় সেখানে নাকি থ্রম্বিন প্রোটিনটা জাল ফেলে দেয়, ফলে ব্লাড মানে ব্লিডিংটা বন্ধ হয়ে যায়। তাহলে এই যে প্রথম দিন থেকে থ্রম্বিনে কনভার্সন, এইটা কি করে হয়? মানে এই প্রোটিনের ট্রান্সফরমেশনটাই ইম্পর্টেন্ট বক্তব্য। এইটার যদি একটু মেকানিজম আমরা স্টাডি করি, কি অসাধারণ ইন্টারেস্টিং মেকানিজম দেখ। আমরা জানি প্রোটিনের মধ্যে প্রচুর পরিমাণে অ্যামিনো অ্যাসিড পরপর চেনে অ্যাটাচড আছে। প্রোটিনের মধ্যে প্রচুর পরিমাণে অ্যামিনো অ্যাসিড চেনে পরপর অ্যাটাচ আছে। তাই প্রথম দিন প্রোটিনের মধ্যে বিভিন্ন জায়গাতে প্রচুর পরিমাণে গ্লুটামিক অ্যাসিড আছে। গ্লুটামিক অ্যাসিডের কি স্ট্রাকচার? NH2CH CO2H, সাইড চেন হচ্ছে CH2CH2CO2H। তাহলে গ্লুটামিক অ্যাসিডের সাইড চেনে কে আছে? CH2CH2CO2H। তাহলে এই প্রথম দিন প্রোটিনের মনে কর এরকমই একটা জায়গাতে আমার গ্লুটামিক অ্যাসিড আছে,
তাহলে গ্লুটামিক অ্যাসিড থাকা মানে এরকম করে সেটা গ্লুটামেট হয়ে আছে। এই প্রোটিনটা কোথায় আছে না প্রথম দিন ডিউরিং ব্লাড কোয়াগুলেশন, এ যখন থ্রম্বিনে কনভার্ট হয় অ্যাকচুয়ালি কি হয় না এই গ্লুটামেট তার যে সাইড চেন এই যে আলফা কার্বন এখানে আরো একটা কার্বক্সিলেশন হয়, মানে এই কার্বক্সিলেশন এই CO2 মাইনাসের সাপেক্ষে এইটা আলফা পজিশন, এই আলফা পজিশনে আবার কি হয় একটা কার্বক্সিলেশন হয়। এই যে কার্বক্সিলেশন হয়ে গেল তার মানে একটা সেন্টার থেকে এই CO2 মাইনাস এই CO2 মাইনাস এই দুটো মাইনাসকে একসাথে চিলেট করে ক্যালসিয়াম +2 বা ম্যাগনেসিয়াম +2 এবং এই রকমই প্রচুর পরিমাণে চিলেশন হয় বলেই ওটা একটা জাল পড়ে যায়, মানে থ্রম্বিন প্রোটিনে কনভার্ট হয়ে যায়। থ্রম্বিন মানে জাল পড়ে গেল। তার মানে এই যে ব্লাড ক্লটের জন্য এই স্ট্রাকচারটার খুব প্রয়োজন, মানে আলফা পজিশনে আরো একটা CO2 মাইনাস ঢুকলেই তবে দুটো CO2 মাইনাসকে নিয়ে ক্যালসিয়াম +2 বা ম্যাগনেসিয়াম +2 কি করে না এখানে এরকম করে যেই এটাকে ডাইকার্বক্সিলেটকে চিলেট করে তখনই ওখানে জাল পড়ে যায়। এই জন্য একটু চিন্তা করে দেখ, ছোটবেলা আমাদের কোথাও যদি কেটে যেত আমরা একটু চুন লাগিয়ে দিতাম, চুনে কি আছে ক্যালসিয়াম +2, তার মানে ও এই স্টেপটাতে সাহায্য করতো ব্লাড কোয়াগুলেশনে। এই প্রথ্রম্বিনটা থ্রম্বিনে কনভার্ট হলে এই CO2টাকে আরো ভালো করে বাইন্ড করার জন্য ওই চুন থেকে আরো বেশি করে ক্যালসিয়াম +2 সাপ্লাই হয়। এবারে চিন্তা কর অ্যান্টিকোয়াগুলেন্ট হিসাবে EDTA ব্যবহার করা হয়। EDTA ইথিলিন ডাইঅ্যামিন টেট্রা অ্যাসিটিক অ্যাসিড, সে কি করে এই জায়গাগুলো থেকে ক্যালসিয়াম ম্যাগনেসিয়ামকে স্ট্রং কমপ্লেক্স করে বের করে নেয়, ফলে ব্লাডটা কোয়াগুলেট করতে পারে না, এরকম করে ক্যালসিয়াম +2 চিলেট করতে পারে না। তাহলে সমস্তই কিন্তু বেসিক্যালি কেমিস্ট্রি, অল ইজ কেমিস্ট্রি। ব্লাড কোয়াগুলেশন অ্যান্টিকোয়াগুলেশন সমস্তই কিন্তু একটা সুন্দর কেমিক্যাল মেকানিজমের থ্রু দিয়ে যাচ্ছে। আশা করছি এই ব্যাপারটা এখন অনেকটাই ইন্টারেস্টিং কিন্তু লাগা উচিত। আমরা যা দেখি সবই আমাদের চেনা পরিচিত কেমিস্ট্রির পার্ট। আচ্ছা, তাহলে কি হয় রিয়াকশনের মেকানিজমটা কি হয় না রিয়াকশনের মেকানিজমটা দেখ, ভিটামিন কে অ্যাকচুয়ালি কনভার্টেড হয় প্রথমে ভিটামিন KH2 হাইড্রাইড ডাইহাইড্রাইডে কনভার্ট হয়। একটু কঠিন মেকানিজম, সেটাকে একটু ঠান্ডা মাথাতে পড়তে হবে। তাহলে ভিটামিন কে ইজ কনভার্টেড টু ভিটামিন KH2, এখানে কিন্তু এইচটা H মাইনাস হাইড্রাইড। আচ্ছা, এবারে একটু বলি যে ব্লাড কোয়াগুলেশন সম্বন্ধে। 6 প্রোটিন আর ইনভলভড ইনটু ব্লাড ক্লটিং, 6টা ডিফারেন্ট প্রোটিন অংশগ্রহণ করে এবং ক্যালসিয়াম +2 চাই। আমরা বলেছি ক্যালসিয়াম +2 চাই টু বাইন্ড উইথ দ্য প্রোটিন, যে ওই প্রোটিনগুলোর সঙ্গে বাইন্ড করে। গামা কার্বক্সি গ্লুটামেট বাইন্ড দ্য ক্যালসিয়াম +2 মাচ এফেক্টিভলি, মানে ওই যে বললাম যে গ্লুটামেট CH2 CO2 মাইনাস, শুধু গ্লুটামেট ক্যালসিয়াম +2 সাথে যত ভালো করে বাইন্ড করবে, ওর সঙ্গে এইটা যদি আলফা, এটা যদি বিটা, এটা যদি গামা হয়, ওই যে আবার একটা কার্বক্সিলেশন হয়ে গেলে সে আরো স্ট্রংলি বাইন্ড করতে পারবে। এইভাবে মানে এ আরো স্ট্রঙ্গার বাইন্ড করতে পারবে প্রোটিনের সঙ্গে, সেই জন্যই এটার প্রয়োজনীয়তা হয়। আচ্ছা, ভিটামিন KH2
কি করে না এই প্রোটিনের যত জায়গাতে এরকমই গ্লুটামিক অ্যাসিড রেসিডিউ আছে তত জায়গাতে তার গামা পজিশনে আবার একটা করে কার্বক্সিলেশন করায়। শুধু তাই নয়, নরমালি এই প্রোটিনগুলোতে প্রচুর পরিমাণে গ্লুটামিক অ্যাসিড রেসিডিউ থাকে, মানে প্রচুর জায়গাতে গ্লুটামিক অ্যাসিড রেসিডিউ থাকে। প্রথম দিনে যেমন যদি ইনফরমেশন মুখস্থ করার দরকার নেই, 7, 8, 15, 17, 20, 21, 26, 27, 30, 33 এতগুলো পজিশনে গ্লুটামিক অ্যাসিড থাকে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10টা 10 জায়গাতে গ্লুটামিক অ্যাসিড থাকে। প্রথম মিন প্রোটিনের এই জায়গাগুলোতে গ্লুটামিক অ্যাসিড থাকে। তার মানে কি দাঁড়ালো? কোয়াগুলেন্ট প্রোটিনস আর রিচ ইন গ্লুটামিক অ্যাসিড, গ্লুটামিক অ্যাসিড থাকে। বেশ, এইবারে আমরা একটু মেকানিজমের মধ্যে যাই। মেকানিজমের মধ্যে গিয়ে আমরা একটু বোঝানোর চেষ্টা করি যে কিভাবে হঠাৎ করে এই রকমই গামা পজিশনে কার্বক্সিলেশন কি করে হতে পারে। মোদ্দা কথাটা কি দেখ, খুব সহজ কথায় কেমিস্ট্রি যদি আমরা চিন্তা করতে থাকি তাহলে এই জায়গাটা থেকে এরকম একটা জায়গাতে আমরা যদি আসতে পারি, যদি এরকমই একটা কার্বক্সিলেটের পাশে আবার আলফা পজিশনে যদি একটা নেগেটিভ চার্জ তৈরি করতে পারি, ওই নেগেটিভ চার্জ CO2 তে অ্যাটাক করলেই কার্বক্সিলেশন হবে। তাহলে আমাদের কার্বক্সিলেটের আলফা পজিশনে নেগেটিভ চার্জ করতে হবে। এটা ওই প্রোটনটা কিন্তু মোটেই খুব একটা অ্যাসিডিক নয়, ফলে একটা স্ট্রং বেস লাগবে যে কিনা ওই জায়গাটার থেকে প্রোটনটাকে খেয়ে নিতে পারবে। সেই মেকানিজম আমরা একটু দেখাচ্ছি। দেখ, ভিটামিন কে এর পুরো স্ট্রাকচারটা আমরা দেখাচ্ছি না, একটা পার্ট স্ট্রাকচার দেখাচ্ছি। ভিটামিন কে এর মধ্যে একটা কুইনোন স্ট্রাকচার আছে, আর ওদিকে আছে, সেটা আমরা আর দেখাচ্ছি না। তাহলে এইটা হচ্ছে ভিটামিন কে এর অ্যাক্টিভ স্ট্রাকচার, যার মধ্যে একটা কুইনোন রেসিডিউ আছে। এটা একটা কুইনোন রেসিডিউ। এ কি করে যখন কাজটা করে তখন এই ধরনের এই OH এইটাতে ট্রান্সফার হয়। এটাই হচ্ছে ভিটামিন KH2 which is হাইড্রোকুইনোন। তাহলে কুইনোন is converted to হাইড্রোকুইনোন। এইবারে দেখ কি হয়, পুরো রিঅ্যাকশনটাকে একটু ঠান্ডা মাথাতে দেখাচ্ছি। দেখ, আমরা এইটাকে ড্র করলাম, এই যা আছে OH বেশ কি করে এই এইচটাকে খেয়ে নিল, এটা এই এলো, এই ডবল বন্ডটা এই এলো, এই জায়গাটা কোথায় অ্যাটাক করলো? অক্সিজেন, ব্লাডে যে অক্সিজেন আছে ও ডবল বন্ড সেখানে অ্যাটাক করলো, এইটা এরকম করে খুলে গেল। তখন কি হয়, এইটার পড়লো এই ডবল বন্ড ও, এই ডবল বন্ড, এটা হলো OH, এই জায়গাতে এলো O মাইনাস। নেক্সট কি হবে, এইটা এই অ্যাটাক করলো, এই গেল, এই খুলে গেল, মানে আলফা বিটা আনস্যাচুরেটেডে একটা 1,4 অ্যাটাক হলো, 1,4 অ্যাটাক হলো। হলে কি হবে, বেশ কঠিন মেকানিজম। এরকম মেকানিজম আগে কিন্তু কখনোই তোরা করিসনি। এই অক্সিজেন দিয়ে একটা 4 মেম্বার রিং তৈরি হলো, এই একটা বন্ড আছে, এইটা O মাইনাস, এই এরকমই হলো। নেক্সট কি হবে, এটা এবারে এই আসবে,
এইটা খুলে গিয়ে অক্সিজেন অ্যাটাক করলো, এই খুলে গেল, তখন মলিকুলটা কিরকম স্ট্রাকচারটা হবে, এই ডবল বন্ড, এইখানে একটা ইপক্সাইড, এই OH O মাইনাস, দিস ইজ দ্য স্ট্রং বেস। এই মলিকুলটাই হচ্ছে স্ট্রং বেস, এক্সট্রিমলি স্ট্রং বেস। এই স্ট্রং বেসটা কি করে, ওই গ্লুটামেটের CH2 CH CO2 মাইনাস এই এইচটাকে খেয়ে নেয়, এইটাকে খেয়ে নেয়। খেয়ে নিলে এই মলিকুলটার কি ফেট হবে, ভিটামিন উইল বি কনভার্টেড টু দিস স্ট্রাকচার, এই ডবল বন্ড ও, এই ইপক্সাইড, এই OH, এই OH, আর গ্লুটামেটটার কি হবে, CH2 CH মাইনাস CO2 মাইনাস। ওই মাইনাসটা ও কি করবে, C ডবল বন্ড ও C ডবল বন্ড ওতে অ্যাটাক করলো, খুলে গেল। তাহলে কি পেলাম আমরা, এই দেখ CH CH2 CH CO2 মাইনাস CO2 মাইনাস, এই আমার কি হয়ে গেল, কার্বক্সিলেশন হয়ে গেল। আর এই মলিকুলটা থেকে মাইনাস জল বেরিয়ে গেলে এখানে আবার একটা ডবল বন্ড ও পড়ে গেল। তাহলে এই ইপক্সাইড, এই ডবল বন্ড ও, এই ডবল বন্ড ও, এইটা কি হলো, ভিটামিন কে ইপক্সাইড। তাহলে ভিটামিন KH2 ইজ কনভার্টেড টু ভিটামিন কে ইপক্সাইড। তাহলে ডিউরিং কোয়াগুলেশন ভিটামিন KH2 ইজ কনভার্টেড টু ভিটামিন কে ইপক্সাইড, এন্ড এইভাবে গ্লুটামেটের গামা পজিশনে বা কার্বক্সিলেটের আলফা পজিশনে কার্বক্সিলেশন হয়। দিস ইজ দ্য মেকানিজম। এবং যেই এটা তৈরি হয়ে গেল, ক্যালসিয়াম আয়নগুলো এর সাথে কোঅর্ডিনেট করলো, করা মানে ইট ইজ কনভার্টেড টু থ্রম্বিন, যেটার কিনা জাল হিসাবে প্রেসিপিটেট পড়ে গেলেই আমাদের ব্লাড কোয়াগুলেশন হয়ে যায়। কি ইন্টারেস্টিং মেকানিজম দেখ বায়োলজিক্যাল সিস্টেমে। তাহলে আমরা কি বোঝালাম, দেখ কত কিছু কিন্তু আমরা বোঝালাম ছোট ছোট গল্পের দ্বারা। আমরা কেন কেটে গেলে চুল লাগাতাম সেটাও আমরা বুঝতে পারলাম। তাহলে EDTA কেন অ্যান্টিকোয়াগুল্যান্ট হিসাবে ব্যবহার করা হয় আমরা সেটাও বোঝাতে পারলাম, কারণ ও ক্যালসিয়াম +2 কে বাইন্ড করে সরিয়ে নেয়, হুইচ ইজ বেসিক্যালি রিকোয়ার্ড টু বাইন্ড দ্য প্রোটিন। এইটার সঙ্গে সঙ্গে আমরা যদি ছোট ছোট কিছু কথা বলি, এগুলো মানে এইগুলো মানে গল্পের মতো, কিন্তু আমি দেখেছি এক্সামে কিন্তু এইরকমই নাম তুলে কোশ্চেন কিন্তু মাঝে মাঝে দিয়ে দেয়। মানে যেমন ধর বলছি ওয়ারফেরিন, WARFARIN ওয়ারফেরিন বা হচ্ছে ডাইকোকুমারল, নামটা একটু চেক করে নিবি। এরকমই নামটা, ডাইকোউমারল। এই ধরনের কম্পাউন্ডগুলো এরা কিন্তু অ্যান্টিকোয়াগুল্যান্ট হিসাবে ব্যবহার করা হয়। মানে এরা রক্ত পঞ্চন হতে দেয় না। কি করে? দে বেসিক্যালি ইনহিবিট the enzyme active site that convert vitamin KH2, মানে ভিটামিন KH2, এই যে ভিটামিন কে ইপক্সাইড, এই কনভারসেশনটাকে বাধা দেয়। কারা? এই মলিকুলগুলো, মানে যে এনজাইম এই কনভারসেশনটা করে তাকে এরা বাধা দেয়, তাকে এরা ইনহিবিট করে। এইভাবে শুধু এইটুকু জেনে রাখ যে বাজারে যে ইঁদুর মারা বিষ বিক্রি হয়, যে ইঁদুরকে খাইয়ে দিলেই মরে যায়,
তার মেকানিজম কি জানিস? বেসিক্যালি ইঁদুর মারা বিষ ইজ নাথিং বাট ওয়ারফেরিন। ওয়ারফেরিনকে ইঁদুরকে খাইয়ে দেওয়া হয়, খেয়ে গেলে ইঁদুর বেসিক্যালি ইন্টারনাল ব্লিডিং এ মরে যায়, মানে তার পেটের ভিতরে মানে অল টাইমই পেটের সব জায়গাতে অল্প অল্প করে ব্লিড হতে পারে, কিন্তু কোয়াগুলেশন আরো ফাস্টার হয়ে যায় বলেই ব্লিড হয় না, ওই ইন্টারনাল ব্লিডিং হয় কিন্তু সেখানে কোয়াগুলেশন হতে পারে না, কারণ প্রচুর পরিমাণে ওয়ারফেরিন খাইয়ে দিলে ও ভিটামিন কে টুটাকে ভিটামিন কে ইপক্সাইড তৈরি হতে বাধা দেয়। এইটা একটা ছোট্ট ঘটনা। আমরা যে ব্রকলি খাই, ব্রকলির মধ্যেও প্রচুর পরিমাণে অ্যান্টিকোয়াগুলেন্ট আছে, এই ডাইকোমারল আছে ব্রকলির ভেতরে। প্রচুর পরিমাণে ব্রকলি খেলেও কিন্তু ব্লিড হওয়ার চান্স থাকে। একটা গল্প বইতে দেওয়া আছে যে একজন পেশেন্ট ডাক্তারের কাছে এসেছিল যে তার হিউজ পরিমাণে গিয়ে তোর ইন্টারনাল ব্লিডিং হচ্ছে, কিছুতেই থামছে না। তখন কোনো কিছু রোগ পাওয়া যায়নি, কিন্তু ইনভেস্টিগেট করে তার যখন ফুড হ্যাবিট জানা গেল, তখন সেই মহিলা স্বীকার করেছিল যে সে প্রতিদিন অন্তত কয়েক পাউন্ড ব্রকলি খায়, সেই জন্যই তার বোধহয় কোয়াগুলেশন হচ্ছিল না বলেই তার ব্লিডিং হয়। ব্রকলি খাওয়া বন্ধ করতেই সেই ব্লিডিং প্রবলেমটা চলে গেছিল। তাহলে এইটা হচ্ছে দেখ, আমরা কিন্তু অনেকটা ভেতরে ঢুকে বেশ কিছু ভিটামিন এবং তার কাজকর্ম সম্বন্ধে এবং কিছু সাপোর্টিং ফ্যাক্ট সম্বন্ধে আমরা জানতে পারছি, যেমন কোন ধরনের কম্পাউন্ড অ্যান্টিকোয়াগুলেন্ট হিসাবে ব্যবহার করা হয়, সেগুলো আমরা কিন্তু জানতে পারছি। বেশ, এইগুলো মোটামুটি ভিটামিন সম্বন্ধে জানলাম। আমরা পরের দিন ফলিক অ্যাসিড ভিটামিনের কার্যকারিতাটা কিন্তু ডিসকাশন করব। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকবে।